গুড মর্নিং স্টুডেন্ট, দর্শন শাস্ত্র চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের যে এবিটিএ বইটা বেরোয়েছে, সেই এবিটিএর বইয়ের এমসিকিউ কোশ্চেন্সগুলো সলভ করব। তো যাদের যাদের অসুবিধা হচ্ছে তোমরা দেখে নাও। যেমন এখানে দেখে নাও যে এই যে ফিলোসফি যে সাবজেক্টটা আছে, ফিলোসফি সাবজেক্টের মধ্যে কতগুলো পেজ আছে। যে প্রথমে আছে এসি 8 নম্বর পেজ, এসি 22 নম্বর পেজ, এসি 34 নম্বর পেজ, এসি 48 নম্বর পেজ, এসি 98 নম্বর পেজ, এসি 191 নম্বর পেজ, আর একটা আছে এসি 207 নম্বর পেজ, তাই না? টোটাল হচ্ছে 60টা। তো এই 60টারই আমি এসিকিউ এমসিকিউগুলো তোমাদের করে দেখাবো। তো দেখে নাও, প্রথমে আছে এসি 8 নম্বর, তাই না? তাহলে এসি 8 নম্বর পেজটা বের করো তোমরা প্রত্যেকে। তো এই যে এসি 8 নম্বর পেজ এসিকিউ দেখে নাও। প্রথমে কি আছে, পার্ট বি। এখানে কি বলছে, বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, তাই না? মানে বেছে নিয়ে লেখো, মানে যেটা সঠিক উত্তর সেই উত্তরটা তোমাদেরকে লিখতে হবে। তো প্রথমের কোশ্চেনে চলে আসো। প্রথমের কোশ্চেনে কি আছে যে চিন্তার মূল নীতি সমূহের বিজ্ঞানকে বলে কি বলা হয়? নীতিবিদ্যা, মনোবিদ্যা, তর্কবিদ্যা না দর্শন? তো এটার অ্যান্সার হবে তর্কবিদ্যা। 2 নম্বর কোশ্চেনটা দেখো, যুক্তিতে যে বচনগুলিকে সিদ্ধান্ত গ্রহণের কারণ রূপে স্বীকার করা হয় তা হলো কি? অ্যান্সার হবে বি নাম্বার, হেতু বাক্য। 3 নম্বরটা কি আছে, বচন মাত্রকেই বলা হয়, এটা অ্যান্সার হবে বি নাম্বার, বাক্য। 4 নম্বরটা কি আছে, তর্কবিদ্যায় ব্যাপ্যতা বলতে বোঝায়, পরেরটা কি আছে, অ্যান্সার হবে ডি দাগের, হ্যাঁ, পদের ব্যাপ্যতা। 5 নম্বরটা আছে বিধেয় পদ ব্যাপ্য হলে বচনটি হবে, ওই যে ব্যাপ্য অব্যাপ্যর যে তোমাদেরকে আমি করেছিলাম যে বচন অধ্যায়ে, এখানে কোশ্চেনে আছে 5 নম্বরটা, বিধেয় পদ ব্যাপ্য হলে বচনটি হবে, কি হবে বচনটি? ডি উত্তর হবে, 9 অর্থ। 6 নম্বরে কি আছে, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে বচন দুটির পার্থক্য, মানে বিরুদ্ধ বিরোধিতার মধ্যে যে বচন দুটির পার্থক্য হয় সেটা কিসের পার্থক্য হয়? অ্যান্সার হবে সি নাম্বার, গুণগত ও পরিমাণগত বিরুদ্ধ বচনের পার্থক্যটা, হ্যাঁ, সি নাম্বার অ্যান্সার হবে। 7 নম্বরটা দেখে নাও, অধীন বিপরীত বিরোধিতায় যে প্রকার বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতায় যে প্রকারের বচনের মধ্যে হয় তা হলো, কোন কোন বচনের মধ্যে অধীন বিরোধিতা হয়? এটা অ্যান্সার হবে বি নাম্বার, বিশেষ বচন। 8 নম্বরে কি আছে, দুটি বিপরীত বিরোধী বচনের মধ্যে একটি বচন সত্য হলে অন্য বচনটি হবে, অন্য বচনটি কি হবে? বি নাম্বার অ্যান্সার হবে, কি হবে? মিথ্যা। চলে আসো 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেনে কি হচ্ছে, ও বচন মিথ্যা হলে আই বচনের সত্য মূল্য হবে, ওই যে তোমাদের যে সত্য মিথ্যার যে ওই যে ছকটা করে বুঝিয়েছিলাম, ওই ছকটা যদি করো তাহলে এখান থেকে তোমরা এই নাম্বারটা পেয়ে যাবে। তো এটা অ্যান্সার হবে বি নাম্বারটা, সত্য। যদি ও বচন মিথ্যা হয় তাহলে আই বচনের সত্য মূল্য কি হবে? সত্য হবে। 10 নম্বরটা চলে আসো, যে বিবর্তন যে ধরনের অনুমান তা হলো অমাধ্যম অনুমান। 11 নম্বরে কি বলছে, আবর্তন আদৌ সম্ভব নয় যে বচনের ক্ষেত্রে তা হলো, আবর্তন কোন বচনের সম্ভব নয়?
আমরা এই করে আসি তাই না, আবর্তন করার নিয়মে, যে ও বচনের আবর্তন সম্ভব নয়, তাহলে ডি নম্বর অ্যান্সারটা হবে ও বচনের আবর্তন। আর 12 নম্বরটা চলে আসো, অমাধ্যম অনুমান যুক্তিবাক্যের সংখ্যা কয়টি? অমাধ্যম অনুমানের যুক্তিবাক্যের সংখ্যা হচ্ছে একটি। মনে আছে তো, একটি আশ্রয় বাক্য থাকে আর একটি সিদ্ধান্ত থাকে। নেক্সটে চলে আসো, 13 নম্বর কোশ্চেনে কি বলছে, যে আবর্তন ও বিবর্তন হয় বচনের, ডি নম্বরটা হবে নিরপেক্ষ বচন। আবর্তন ও বিবর্তন, তাই না? অ্যান্সার হবে নিরপেক্ষ বচন। 14 নম্বরটা কি আছে, চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা। আমরা পড়ে আসি যে চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা হচ্ছে 5টি, তাহলে অ্যান্সার হবে বি নাম্বারটা 5টি। সাধ্যপদটি অবস্থান হয়, সাধ্যপদ বলতে এখানে কোন পদটার কথা বলছে বলো তো? পি, যেটাকে আমরা সাধ্যপদ আকারে সাধ্যপদের পি হিসাবে ধরি। সাধ্যপদটি অবস্থান হয়, কোথায় অবস্থান হয়? যারা যারা নিরপেক্ষ ন্যায় করছো হয়তো তোমাদের এটা বুঝতে অসুবিধা হবে না। সাধ্যপদ পিটা থাকে একটা প্রধান আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত, মানে ডি নাম্বার অ্যান্সার হবে, তাই না? তারপরটা চলে আসো, যে অনেকার্থ হেতু দোষ ড্যাশ, অ্যান্সার হবে সি নাম্বারটা। হেতু পদে দুটি অর্থ, তাই না? তারপরে কোশ্চিনে চলে আসো, এখানে কি আছে, আই ই ও সমস্ত সংস্থানই হয়। এই যে এখানে আই ই ও হবে না, এখানে হয়তো ভুল দিয়েছে, পেন্ডিং মিস্টেক হয়েছে, এখানে হবে ই আই ও সমস্ত সংস্থানই হয় কি? বৈধ সংস্থান, মানে এখানে হবে অ্যান্সারটা এ নাম্বারটা, বৈধ। তারপরে কোশ্চেনে কি বলছে, যে বৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল উদ্দেশ্যটা কি? কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করা। ডি নাম্বারটা অ্যান্সার হবে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করা, তাই না? তারপরের কোশ্চেনে চলে আসো, যে যুক্তির অর্থকে ঠিক রাখা, মানে যুক্তির অর্থটাকে ঠিক রাখার হয় কি? অ্যান্সার হবে এখানে, ও সরি, এটা ভুল পড়লাম, এটা হচ্ছে তোমার একটা কোশ্চেন গেল। নেক্সট কোশ্চেনটা কি আছে, 19 নম্বর, উপমা যুক্তি কয় প্রকার? আমরা পড়ে আসি তাই না, উপমা যুক্তি হচ্ছে 2 প্রকার। ডি নাম্বারটা অ্যান্সার, 2 প্রকার। তারপরের কোশ্চেনে চলে আসবো, আরো অনুমানের সিদ্ধান্ত একটি, এটা হবে সি নাম্বারটা অ্যান্সার, সামান্য সংশ্লেষক বচন। 21 নাম্বারটা কি আছে, আরো অনুমান সব সময় ড্যাশ রূপে গণ্য হয়। কি রূপে গণ্য হয়? অসম্ভব, অ্যান্সার হবে ডি নাম্বারটা। 22 নম্বরে কি বলছে, মিল এর পদ্ধতিগুলি কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত? এটা হবে এ নাম্বারটা, অ্যান্সার হচ্ছে অপনয়। নেক্সট কোশ্চেনে চলে আসবো, আরোহ পদ্ধতিগুলিকে বলা হয় ড্যাশমূলক পদ্ধতি। কোন মূলক পদ্ধতি? আরোহ পদ্ধতিটাকে বলা হয় পরীক্ষামূলক পদ্ধতি, অ্যান্সার হবে এ নাম্বারটা। তারপরে কোশ্চেনে চলে আসবো, যতই জোরে দৌড়ানো হয় ততই রক্তচাপ বাড়ে। আমি এর আগেও বলেছি যে বাড়া কমা ব্যাপারটা, বাড়া কমা বা কম বেশি যখনই থাকবে তখনই এটা কোন পরিবর্তন পদ্ধতি হয়ে যাবে? এটা হবে স্বপরিবর্তন পদ্ধতি। তো এর আগের ভিডিওতে আমি এমসিকিউগুলা তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এসি 8 নম্বর পেজের এবার তোমাদের এসিকিউগুলো সলভ করে দেব। তো তোমরা একটু দেখে নাও, পারলে খাতায় নোট ডাউনও করে নিতে পারো। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে কিছু লিখে পাঠাও, যেটাও তোমাদের অসুবিধা হয়। তো দেখে নাও এসিকিউ। আট নম্বরের এসিকিউ, এখানে কি বলা হয়েছে? প্রথমে যে 16টা আছে তাই না, 16টায় 16 নম্বর থাকে। তো তোমরা এখানে দেখে নাও যে প্রথমে কি আছে, অবৈধ যুক্তি কাকে বলে, তাই না? তাহলে
অবৈধ যুক্তি কাকে বলে এর সংজ্ঞাটা লিখে নাও। অবৈধ যুক্তি কি আছে, যে যুক্তিতে হেতুবাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা তাকে অবৈধ যুক্তি বলে। তারপরে কোশ্চেনে চলে আসো, যে এখানে আছে প্রসক্তির সন্ধি কি। হ্যাঁ, তো প্রসক্তির সন্ধি কি এর সংজ্ঞাটা লিখে নাও, যে বৈধ অবরোহ যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে এমন সম্বন্ধ থাকে, এর আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না, এই সম্বন্ধকে প্রসক্তির সন্ধি বলে। বুঝতে পারছো তো লেখাগুলা? এবারে 3 নম্বর কোশ্চেনে কি বলছে, যে গোলাপ ফুল হয় সুন্দর, এটি বাক্য না বচন। এবার তোমরাই বলো তো এটা বাক্য না বচন। গোলাপ ফুল হয় সুন্দর, এটি একটি কি হবে, এটি একটি বচন। যেহেতু এখানে বলে দিয়েছে যে গোলাপ ফুল হয় সুন্দর, তাহলে এটা বচন আকারে যদি আমরা নিয়ে আসি, তাহলে সকল গোলাপ ফুল হয় সুন্দর, এই হিসাবে আমাদের বচনটা করতে হবে, তাই না? তাহলে এটি একটি বচন। তারপর নেক্সট কোশ্চেন দেখো, যে কি আছে, গুণ ও পরিমাণের পার্থক্য থাকলে কোন বিরোধিতা হয়। মানে গুণ আর পরিমাণটার যদি পার্থক্য থাকে তাহলে কোন বিরোধিতা হয় গুণ পরিমাণের, সেটা লিখে নাও বিরুদ্ধ বিরোধিতা। আমরা জানি যে বিরুদ্ধ বিরোধিতায় গুণ পরিমাণের পার্থক্যটা দেখা যায়। 5 নম্বর কি আছে কোশ্চেন দেখো, 5 নম্বরটা কি বলছে, সকল কবি হয় কল্পনা প্রবণ, তাই না? এই বচনটি সত্য হলে, মানে এই বচনটা যদি সত্য হয় তাহলে কোন কবি হয় কল্পনা প্রবণ, এই বচনটির সত্যমূল্য কি হবে। এখানে বলছে যে, এই যে দেখে নাও, তোমাদের ছকের মাধ্যমে লিখে দিয়েছি, যে সকল কবি হয় কল্পনা প্রবণ, এই বচনটা যদি সত্য হয়, তাই না? তাহলে আই বচনটার সত্যমূল্যটা কি হবে। কোন কবি হয় কল্পনা প্রবণ, তাহলে আমাকে এখানে দেখতে হবে যে এ বচন যদি সত্য হয় তাহলে আই বচন কি হবে, এটাও সত্য হবে, তাই না? তাহলে এই যে এটাও সত্য হয়েছে। এ বচনটা যদি সত্য হয় তাহলে আই বচনও সত্য হবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে অথবা দিয়ে আছে, যে আই বচন সত্য হলে এ বচনের সত্য মূল্য কি হবে। তার মানে দেখে নাও, যে আই বচনটা যদি সত্য হয় তাহলে এ বচনটা কি হবে, অনিশ্চিত হবে, তাই না? তোমাদের বলে দিই, এই ধরনের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই এই ছকটা তোমরা আগে খাতার মধ্যে করে নিবে। যদি খাতার মধ্যে এই ছকটা করে না তাহলে একটাও অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এই যে দেখে নাও, যে আই বচন সত্য হলে এ বচন সত্য মূল্য অনিশ্চিত হবে, যেহেতু ডাউটফুল আছে, তাই না? অনিশ্চিত বা ডাউটফুল। তারপরে কোশ্চেনটা দেখো কি আছে, 6 নম্বরটা, অসরল আবর্তনের একটি উদাহরণ দাও। অসরল আবর্তনের একটি উদাহরণ, তার মানে দুটো আমাকে এক্সাম্পল লিখতে হবে, তাই না? যেমন এখানে আছে কি, একটা এক্সাম্পল নিয়ে নিলাম, যে সকল মানুষ হয় দ্বিপদ প্রাণী, এ বচন, তাই না? তাহলে অসরল আবর্তন, এই যে আমরা যে আবর্তনটা যেভাবে করেছি, সুতরাং কোন দ্বিপদ প্রাণী হয় মানুষ, আই বচন, উদ্দেশ্য বিধেয়টা চেঞ্জ করলেই হয়ে গেল। বুঝতে পারছো? নেক্সট কোশ্চেন চলে আসবো, বিবর্তনের গুণের নিয়মটি কি। বিবর্তন করার সময় যে ওই 4টা নিয়ম লিখাইছিলাম আমি, বা ওই বিবর্তনের যে 4টা নিয়ম শিখাইছি, ওই 4টা নিয়মের গুণের নিয়মটা চাইছে, শুধুমাত্র গুণের নিয়মটা। এখানে পরিমাণের নিয়মটাও চাইতে পারে, হ্যাঁ, যে পরিমাণের নিয়মটি লেখো। এখানে দিয়েছে গুণের নিয়মটি, তো গুণের নিয়মটা তোমরা লিখে নিবে। তাহলে গুণের নিয়মটা কি আছে দেখে নাও। গুণের নিয়মটা আছে যে বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনীয় বাক্যটি সদর্থক হলে বিবর্তিত বাক্যটি নয়ার্থক হবে, অর্থাৎ দুটি বচনের গুণ ভিন্ন হবে। তাহলে এটুকু লিখলেই তোমাদের এখান থেকে 1 নম্বর দিয়ে দিবে, আর এটাই হচ্ছে গুণের নিয়ম। তারপরে কোশ্চেন হিসেবে চলে আসো। তারপরে কোশ্চেনটা আছে, বিরুদ্ধ পদ কাকে বলে। বিরুদ্ধ পদ কাকে বলে, বিরুদ্ধ পদের ওই যে সংজ্ঞাটা যদি লিখে নাও। এখানে কি আছে, যদি দুটি পদ এমন দুটি শ্রেণীকে বোঝায় যাদের কোনো বস্তুই উভয় শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে না,
এবং দুটি পদ দ্বারা নির্দিষ্ট শ্রেণীর সবটুকু সম্পূর্ণ হয়, তখন সেই বিরোধী দুটি পদকে পারস্পরিক বিরুদ্ধ পদ বলে। যেমন দার্শনিকের বিরুদ্ধ পদ অদার্শনিক। বুঝতে পারছো? মানে অটা যুক্ত করতে হবে। বিরুদ্ধ পদের কথার অর্থ হচ্ছে যে বিবর্তন করার সময় আমাদের বলে দিয়েছে যে সামনে অযুক্ত করতে হবে, পূর্বে বা আগে, বিবর্তন করার পূর্বে বা আগে অযুক্ত করতে হবে। তো যাই হোক, এটা নোট করে নিতে পারো তোমরা। তারপরে নেক্সট যেটা কোশ্চিন আছে এনেছি কি, যে ফিলাফটন কোন সংস্থানের বৈধ মূর্তি? তাহলে এটা লিখে নাও যে ফিলাফটন তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি। অ্যান্সার হবে তৃতীয় সংস্থানের। তারপরে কোশ্চিনটা চলে আসো। তারপরে কোশ্চিনটা কি বলছে, যে প্রথম সংস্থানের হেতুপদ কি দুবার ব্যাপ্য হতে পারে? অ্যান্সার হবে না, প্রথম সংস্থানের হেতুপদ দুবার ব্যাপ্য হতে পারে না। তারপরে কোশ্চিন আছে, দুটি আশ্রয় বাক্যকে একটি বিশেষ বচন হলে, মানে দুটি আশ্রয় বাক্যের একটি বিশেষ বচন হলে সিদ্ধান্তটি কোন বচন হয়? দুটি আশ্রয় বাক্যের বিশেষ বচন যদি হলে সিদ্ধান্তটি কোন বচনে হবে? তাহলে সিদ্ধান্তটি বিশেষ বচন হবে। অ্যান্সার লিখে নাও, বিশেষ বচন। আবার নেক্সটে চলে আসো, যে এ এ এ মানে ট্রিপল এ মূর্তিটি কোন সংস্থানের বৈধ হতে পারে? তাহলে যারা যারা নিরপেক্ষ ন্যায় করছো, বৈধতা বিচার করছো, তোমরা এটা প্রত্যেকেই অ্যান্সার পাবে যে এটা কোন সংস্থানে হতে পারে। সেটার অ্যান্সার লিখে নাও, প্রথম সংস্থান। এই যে প্রথম সংস্থান। তারপর একটা কি আছে, যে অবরোহ অনুমানে কোন ধরনের সত্যতার উপর গুরুত্ব দেওয়া হয়? মানে অবরোহ অনুমানে কোন ধরনের সত্যতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে? অবরোহ অনুমানে এটা লিখে নাও, আকারগত সত্যতা। অ্যান্সার হবে আকারগত সত্যতা। নেক্সট কোশ্চেনে দেখো, যে এখানে আছে লৌকিক আরোহ অনুমান কি? বলছে লৌকিক আরোহ অনুমানটা কি? তাহলে